আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এখানে থাকা বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমরা যে এমসিকিউ প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো একটা অন্যয় দেখা যাচ্ছে, অন্যয় সেকেন্ড ব্র্যাকেট আর তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া। তো এটা হচ্ছে একটা অন্যয়। তো এই অন্যয়ের ডোমেন কোনটি তারা জানতে চাচ্ছে। তো আমরা জানি যে অন্যয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো থাকে, এটা একটা ক্রোমোজোর 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 ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। যতগুলো ক্রোমোজোর রয়েছে প্রতিটি ক্রোমোজোরের ক্ষেত্রে প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। তো আমাদের কাছে যেহেতু তারা ডোমেন জানতে চায়, তাহলে এই যে প্রথম উপাদান, আচ্ছা, তাহলে আমরা প্রথম উপাদান হিসেবে কাদেরকে পাচ্ছি? 2, 4, 2, 7। তো মনে রাখতে হবে একই উপাদানের পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নাই। আমাদের এটা লেখার দরকার নাই যে 2, 4 আবার 2 এরপরে 7 না, এই যে এই 2টা লেখার কোনো দরকার নেই, কারণ 2 তো একবার লেখা হয়েছেই। তো এটা আর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে ডোমেন হিসেবে গণ্য হবে 2, 4, 7। তাহলে আমরা দেখতেছি 2, 4, 7 ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে অন্যয়টি রয়েছে তার ডোমেন হচ্ছে 2, 4, 7। তাহলে একের ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 2 নম্বর প্রশ্ন। এখানে একটা অন্যয়ের বিভিন্ন শর্ত উল্লেখ করা আছে। s ইকুয়াল টু x, y সাচ দ্যাট x বিলংস টু a, y বিলংস টু a এবং y ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটার মানে কি? এটার মানে হলো প্রথমে বসবে x, দ্বিতীয়তে বসবে y। তো x a এর ভিতর থেকে আসবে, x বিলংস টু a, a এর উপাদানগুলো a এর ভিতর থেকে আসবে, আর কি x এর উপাদানগুলো a এর ভিতর থেকে আসবে, y এর উপাদানগুলো a এর ভিতর থেকে আসবে এবং y এর মান হবে x এর মান যত তার বর্গের সমান। y এর মান হবে x এর মান যত তার বর্গের সমান। অর্থাৎ আমরা x এর মান হিসেবে যাকে নিব তাকে বর্গ করব, যেটা আসবে সেটা y এর মান। x এর মান নিব, তাকে বর্গ করব, যেটা আসবে সেটা y এর মান। ওকে ফাইন। এবার এই যে আমরা বারবার বলতেছি x a এর ভিতর থেকে আসবে, y a এর ভিতর থেকে আসবে, এটা কোথায়? এই যে এখানে দেওয়া আছে a সেটের অন্তর্ভুক্ত হলো -2, -1, 0, 1, 2। তো নিচের কোনটি s অন্যয়ের সদস্য? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেই কাজটা করব, আমাদেরকে তারা বলছে x এর মান a এর ভিতর থেকে আসবে। তাহলে আমি -2কে বলবো x এর মান। এবার আমি -2কে এখানে বসায়া বর্গ করব, যেটা আসবে সেটা y এর মান। চলেন আমরা এখানে করে ফেলি। x এর মান -2, -2কে আমি এখানে বসাবো, বর্গ করলে হয় 4, তাহলে y এর মান 4। এবার x এর মান -1, কারণ a এর ভিতর থেকে নিচ্ছি, -1 এখানে বসাই, -1কে বর্গ করলে 1 হয়, তাহলে -1কে বর্গ করলে 1 হয়। এরপরে 0, তাহলে 0কে বসাবো এখানের মধ্যে, 0কে বর্গ করলে 0ই হবে। তারপর 1 বসাবো, 1কে বর্গ করলে 1ই হয়। তারপর 2কে বসাবো, 2কে বর্গ করলে 4 হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এগুলো লিখলাম। এখন কথা হচ্ছে x এর মান a এর ভিতর থেকে আসতে হবে, y এর মানও a এর ভিতর থেকে আসতে হবে। খেয়াল করে দেখেন, -2 এটা x এর মান, ভালো কথা, a এর মধ্যে আছে। কিন্তু 4, এই যে y এর মান 4, এটা কি a এর মধ্যে আছে বলেন? 4 কি দেখা যাচ্ছে এখানে? না, 4 তো a এর মধ্যে নাই। কিন্তু এখানে তো বলা ছিল y এর মান a এর ভিতর থেকে আসতে হবে, y এর মান a এর ভিতর থেকে আসতে হবে, a এর ভিতরে থাকতে হবে। তা আমরা দেখতেছি y এর মানটা a এর ভিতরে নাই, তার মানে এটা বাদ, এটা হবে না, এটা নেওয়া যাবে না, কারণ এটা সব শর্ত মানে নাই। সকল শর্ত মেনেছে যারা, কেবলমাত্র তাদেরকেই নেওয়া যাবে। আচ্ছা, এবার এরপরে দেখেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি 4 যেহেতু অন্তর্ভুক্ত না, তাহলে এই যে 4 এটা বাদ, এটাও বাদ। এবার গ আর ঘ এর মধ্যে একটা সঠিক উত্তর হবে, তাই না? অপশন গ আর ঘ এর মধ্যে একটা সঠিক উত্তর হবে। তো এখন দেখেন এই যে -1 x, এই যে a এর মধ্যে আছে, এটা x এর মান, এটা y এর মান। তো -1 a এর মধ্যে আছে, আচ্ছা ভালো কথা। তো -1 a এর মধ্যে আছে, 1 কি a এর মধ্যে আছে? হ্যাঁ, এই যে 1 a এর মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, -1 এটা x এর মান, 1 এটা y এর মান, -1 a এর মধ্যে আছে, 1 a এর মধ্যে আছে, -1 তাকে বর্গ করলে 1 হয়। সকল শর্ত মেনেছে এই গ নাম্বার অপশনটা। এই গ নাম্বার অপশনে যেই উপাদানগুলো আছে তারা সকল শর্ত মেনেছে। কিন্তু আপনি ঘ নাম্বার অপশনের দিকে তাকান, x এর মান 1 a এর মধ্যে আছে,
ওয়াই এর মান -1 এর মধ্যে আছে। এবার এই 1কে এখানে বর্গ করেন। আচ্ছা 1কে বর্গ করলে কি -1 আসে? 1কে বর্গ করলে -1 আসে না। তাহলে এখানে তো দেওয়া আছে -1, তাহলে এটা ভুল, এটা ভুল। যে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এই 4 এর মধ্যে নাই, এজন্য এরা বাদ। আর 1কে বর্গ করলে -1 হয় না, এজন্য এটা বাদ। -1 এবং 1 উভয়টাই এর মধ্যে আছে। -1কে বর্গ করলে 1 হয়, তাহলে এই গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তাহলে 2 এর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। 3 নাম্বার প্রশ্নে কি বলছে? যদি s ইকুয়াল টু একটা অন্বয় এখানে উল্লেখ করা আছে, তো s অন্বয়ের রেঞ্জ, আমরা রেঞ্জ জানি ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান যারা যারা, একটা অন্বয়ের মধ্যে যেই ক্রোমোজোরগুলো আছে তাদের দ্বিতীয় উপাদান যারা যারা তারা হচ্ছে রেঞ্জ। এটা প্রথম, এটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়, তাহলে রেঞ্জ 4 1 0 1 4। এখন এই যে 1 তো আগে লিখছেন আপনি, 4 আগে ছিল, তাহলে আমরা পুনরাবৃত্তি করার দরকার নেই। 4 1 0, এরপরে 1 লেখা হয়েছে, 4 লেখা হয়েছে, তাহলে আর লেখা লাগবে না। তাহলে রেঞ্জ 4 1 0, এস অন্যয়ের রেঞ্জ 4 1 0, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। এস অন্যয়ের বিপরীত অন্যয়, এস অন্যয় তার বিপরীত অন্যয় এস ইনভার্স 1, এস ইনভার্স 1 এটা বিপরীত অন্যয়। বিপরীত অন্যয়টা কীভাবে করে নির্ণয় করব? জাস্ট জায়গাটা পরিবর্তন করব, কাউকে বাদ দিব না, কাউকে বাদ দিব না, জায়গাটা পরিবর্তন করব। অর্থাৎ এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখন আমরা করব কি, ওয়াইটাকে এক্স এর জায়গাতে লিখবো আর এক্সটাকে ওয়াই এর জায়গাতে লিখবো, জাস্ট জায়গাটা পরিবর্তন করব। তাহলে এই 4 আসবে আগে আর 1 যাবে পরে, ঠিক আছে? 4 আগে আর 1 পরে, তাহলে 4 1, আচ্ছা 1 2 0 3 1 4 4 5, দ্বিতীয়টাকে আগে লিখছি, প্রথমটাকে পরে লিখছি। তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ, এই এস এর বিপরীত অন্যয় বলতে যারা যারা হওয়ার কথা এখানে তারাই আছে। এস এর বিপরীত অন্যয় হিসেবে যারা যারা হওয়ার কথা তারাই এখানে আছে, তাহলে এটা সঠিক। এস অন্যয়টি একটি ফাংশন। প্রিয় শিক্ষার্থীর, একটি অন্যয়কে যদি ফাংশন হতে হয় তাহলে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হয়। ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদান যারা যারা প্রত্যেককে ভিন্ন ভিন্ন হতে হয়। যদি আমরা ক্রোমোজোরগুলোর মধ্যে প্রথম উপাদানের পুনরাবৃত্তি পাই, প্রথম উপাদানের পুনরাবৃত্তি পাই, তাহলে সেই অন্যয়টাকে আর ফাংশন বলা যাবে না। তাহলে ফাংশন হতে হলে শর্ত কি? ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। তো এখন আমরা দেখব এখানের মধ্যে প্রথম উপাদানগুলো ভিন্ন কিনা। 1 2 3 4 5, প্রত্যেকটা ক্রোমোজোরের মধ্যে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে, সুতরাং আমরা বলতে পারি এই এস অন্যয়টি একটি ফাংশন, এটা সঠিক। তাহলে 1 ও 2 1 2 3 তিনোটাই সঠিক, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে বলছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু √(x-1) হয় তাহলে এফ অফ 10 ইকুয়াল টু কত? অর্থাৎ এক্স এর জায়গায় তারা 10 বসাইতে বলতেছে। এখানে দেওয়া আছে এফ অফ এক্স আর তারা বলতেছে এফ অফ 10, তার মানে এক্স এর জায়গায় 10 বসাও। তাহলে এক্স এর জায়গায় 10, এক্স এর জায়গায় 10। আচ্ছা তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। √9 মানে কত? 3। √9 মানে 3। তাহলে আমরা বলতে পারি ফলাফল হচ্ছে খ নাম্বার অপশনটা, অর্থাৎ 3, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 5 নাম্বার প্রশ্ন। s ইকুয়াল টু x, y such that x² + y² - 25 ইকুয়াল টু 0 এবং x এর মান 0 সমান বা বড়, x এর মান 0 সমান বা বড়। অর্থাৎ তারা কিন্তু এখানের মধ্যে আপনাকে একটা সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছে যে x এর মান ঋণাত্মক নেওয়া যাবে না, একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে। x এর মান ঋণাত্মক নেওয়া যাবে না, x এর মান 0 সমান হতে পারে, 0 চেয়ে বড় হতে পারে, কিন্তু 0 ছোট হতে পারবে না, একটা সীমাবদ্ধতা আছে। এবার আমাদেরকে বলছে অন্যয়টি ফাংশন নয়, অন্যয়টি ফাংশন নয়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আমি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে, এখানে আমাদের কি আছে? x² + y² - 25 ইকুয়াল টু 0। আমরা লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে y² কে রেখে দেই, প্লাস x² ওই সাইডে গেলে হবে -x², -25 ওই সাইডে গেলে হবে +25,
যদি একটু সাজায়া লিখি 25টাকে আগে লিখলাম আর মাইনাস এক্স স্কোয়ারটা পরে লিখলাম, একটু সাজায় লিখলাম। এখন এই যে ওয়াই, এই স্কোয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেন, আপনি এখন এক্স এবং ওয়াই, আপনি এক্সের একটা মান বসান কিন্তু ওয়াইয়ের মান আসবে দুইটা, আপনি এক্সের যে কোনো একটা মান বসাবেন কিন্তু ওয়াইয়ের মান আসবে দুইটা। তো আমরা জানি যে যখন এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একাধিক মান আসে তখন সেটি আর ফাংশন হতে পারে না, আপনি যদি এক্সের মান 4 বসান, এক্সের মান 4 বসান, এখানে 4 বসালে কত হবে? 25 মাইনাস 16, 4 বসাইলে তাহলে কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 9, তাহলে কত? প্লাস মাইনাস 3। তার মানে একবার 3 আর একবার মাইনাস 3। তাহলে দেখেন একই মানের জন্য রেঞ্জ ভিন্ন ভিন্ন আসছে, মানে আমি ডোমেন হিসেবে একটা মান বসাইছি কিন্তু রেঞ্জ হিসেবে দুইটা মান চলে আসছে। তাহলে এখন দেখেন ডোমেনের, আমরা জানি যে ডোমেনের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটা আর ফাংশন হতে পারে না। প্রথম উপাদানের যদি পুনরাবৃত্তি ঘটে, এই ক্রোমোজোরের মধ্যে প্রথম উপাদান একই না বলেন? একটু আগেই না আমরা করলাম যে প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে, তো এখানে আমরা দেখতেছি প্রথম উপাদান একই, তাহলে সেক্ষেত্রে এটা ফাংশনই হবে না। তাহলে তারা বলছে অন্য এটি ফাংশন নয়, এই কথাটা সঠিক আছে। আরেকভাবে যদি আপনাদেরকে একটু দেখাই, এইমাত্র তো দেখাইলাম এই সমীকরণ থেকে, আরেকভাবে যদি দেখাই, এটাকে আমরা বৃত্তীয় ফাংশনের আর কি বৃত্তীয় লেখচিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কেমনটা দাঁড়াবে দেখেন। যদি এটাকে বৃত্তীয় লেখচিত্রের মাধ্যমে দেখাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0, তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার 5 স্কোয়ার। এক্স থেকে 0কে মাইনাস করলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। তো এখন আপনারা সবাই কম বেশি জানেন, তো বৃত্তীয় লেখচিত্র অঙ্কন করতে গিয়ে এক্সের এখান থেকে আমরা বলতে পারি এক্সের মান হবে 0, ওয়াইয়ের মানও হবে 0। এটি হচ্ছে কেন্দ্র, আর এই স্কোয়ারটা বাদে যে 5 আছে, এই 5 হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। তো আপনি যখন এখন একটা বৃত্ত অঙ্কন করতে যাবেন তাহলে কেন্দ্র কোনটা? 0,0, তাহলে কেন্দ্র হচ্ছে এখানে 0,0, এখানে হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ 5, তাহলে এখান থেকে 5 একক দূরে। এবার আপনি এখান থেকে 5 একক দূরে গিয়ে যখন আপনি বৃত্তটা অঙ্কন করতে যাবেন, এইদিকেও আনতে পারবেন, এইদিকেও আনতে পারবেন, তবে এইদিকে আর আসতে পারবেন না। কেন? একটা সীমাবদ্ধতা দেওয়া ছিল, এক্সের মান 0 সমান বা বড়, এই যে একটা সীমাবদ্ধতা দেওয়া ছিল, এই সীমাবদ্ধতা থাকার কারণে আমরা আর এই যে বৃত্তের বাকি অংশটা এইদিকে আমরা রাখতে পারবো না, আমরা এই দিকের চিত্রটাকে নিয়ে আসতে পারবো না, কারণ এক্সের মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। আপনি যখনই এই চিত্রটাকে এই দিকে আনবেন, প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই জানেন যে এক্স অক্ষের এই পাশে কি? ঋণাত্মক। এক্স অক্ষের এই পাশে ঋণাত্মক মান বসে, এখান থেকে এই যে এখানে এক্সের মান 0 আর ডানে এক্সের মান ধনাত্মক, কিন্তু যখন আমি এখান থেকে এই দিকে আসবো এক্সের মান ঋণাত্মক, কিন্তু আমাকে নিষেধ করা হয়েছে এক্সের মান কোনোভাবেই ঋণাত্মক হতে পারবে না, তাহলে আমি এই দিকে আসতে পারবো না, আমার চিত্রটা এতটুকুর মধ্যেই থাকবে। ওকে, তো এখন দেখেন এই যে আমি যে চিত্রটা আঁকলাম, ওই যে প্রশ্নের সমীকরণটা দিয়ে চিত্রটা আঁকলাম, এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা এটা ফাংশন কিনা। আমরা জানি যে যদি আমরা যে লেখচিত্রটি অঙ্কন করেছি, লেখচিত্রটি যদি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটি ফাংশন নয়। লেখচিত্রটি যদি ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেই লেখচিত্রটি বা সেই সমীকরণটি আর ফাংশন হবে না। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, লেখচিত্রটি ওয়াই অক্ষকে এখানেও ছেদ করছে,
এখানেও ছেদ করছে। লেখচিত্রটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। একই রেখার মধ্যে একাধিক জায়গাতে ছেদ করছে, একই রেখার মধ্যে একাধিক জায়গাতে ছেদ করছে, তাহলে এটি আর ফাংশন নয়। তো আপনাদেরকে আমি দুইভাবেই ব্যাখ্যাটা দিলাম। যদি আমরা সমীকরণ থেকেও হিসাব করি তাহলে আমরা দেখেছি যে না, এটা ফাংশন না, কারণ এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হইতেছে, প্রথম উপাদান একই উপাদান, প্রথম উপাদান হিসেবে একই উপাদান একাধিকবার পাওয়া যাচ্ছে। প্রথম উপাদান হিসেবে এই যে প্রথম উপাদান হিসেবে দেখেন, এই যে প্রথম উপাদান প্রথম উপাদান হিসেবে একই সংখ্যাকে বারে বারে দেখা যাচ্ছে, পুনরাবৃত্তি ঘটেছে, সুতরাং এটা ফাংশন না। আর যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এই যে চিত্রের মাধ্যমে দেখানো হলে এইরকমটা দেখা যাচ্ছে, তাহলে ফাংশন না। ওকে, তাহলে আপনারা সবগুলো ব্যাখ্যা জেনে গেলেন, তাহলে অন্যটি ফাংশন নয়। অন্যটির লেখচিত্র একটি অর্ধবৃত্ত, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বুঝাইতে গিয়ে এটার ব্যাখ্যা আপনারা পেয়ে গেছেন। লেখচিত্র একটি অর্ধবৃত্ত কিভাবে করে, এই যে দেখেন এটা একটা অর্ধবৃত্ত। যদি আমি এটা পুরাটা আঁকতাম, এটা তো ডিমের মতো হয়ে গেছে নাকি যদি পুরাটা আঁকতাম তাহলে হয়তো বৃত্ত, পুরাটা আঁকলে কি হইতো, বৃত্ত। কিন্তু এই মুহূর্তে এটা কি হচ্ছে, অর্ধবৃত্ত। তাহলে আমরা বলতে পারি যে অন্যটি ফাংশন নয়, অন্যটির লেখচিত্র একটি অর্ধবৃত্ত। দুইটা অপশনই সঠিক। 3 নম্বর অপশন, অন্যটির লেখচিত্র এক্স অক্ষের উপর অর্ধতলে থাকবে। এক্স অক্ষের উপরে অর্ধতল মানে অর্ধেকটা জায়গা জুড়ে থাকবে, পুরাটা একটা তল, পুরাটা একটা তল। তো এক্স অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে থাকবে, এক্স অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে থাকবে। এটা কি সঠিক কিনা খেয়াল করে দেখেন, এটা সঠিক না। কেন? কারণ আমরা দেখতেছি অর্ধবৃত্তটা, প্রিয় শিক্ষার্থী সবাই একটু খেয়াল করি, অর্ধবৃত্তটা যেটা এই যে অর্ধবৃত্তটা যেটা, যদি পুরাটাকে একবারে দিই, এই যে অর্ধবৃত্তটা যেটা আমি এইমাত্র দিলাম, এটা ওয়াই অক্ষের উপরে এটা অবস্থান করতেছে এবং অর্ধেকটা জায়গা জুড়ে ওয়াই অক্ষের উপরে। আমি যদি আপনাদেরকে এইভাবে করে দেখাই, এই যে দেখেন, এটাকে ঘুরাইয়া দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য, আর কোনো কিছু না, শুধু একটু বোঝানোর জন্য। এই যে দেখেন, তাহলে এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন তো, এই যে দেখেন, এটা ওয়াই অক্ষ নাকি, এই যে ওয়াই প্রাইম, ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে আছে, ওয়াই অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে আছে। যদি এটা এক্স অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে থাকতে হলে তখন চিত্রটা এরকম হইতো। আমি দেখাই আপনাদেরকে, তখন চিত্রটা এরকম হইতো। এই যে যদি এক্স অক্ষের উপরে বলতে যে এরকম হইতো, তখন মানে এক্স অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে আছে, অথবা এইরকম হইতো, অর্ধেকটা জায়গা জুড়ে আছে। কিন্তু এই মুহূর্তে চিত্রটা আছে ওয়াই অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে, ওয়াই অক্ষের উপরে অর্ধেকটা জায়গা জুড়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বলবো এস অন্যটি ফাংশন নয়, কথাটি সত্য। অন্যটির লেখচিত্র একটি অর্ধবৃত্ত, কথাটি সত্য। অন্যটির লেখচিত্র এক্স অক্ষের উপর অর্ধতলে থাকবে, কথাটা মিথ্যা, কারণ ওয়াই অক্ষের উপর অর্ধতলে থাকবে। অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষের উপর অর্ধতলে মানে অর্ধেকটা জায়গা জুড়ে অর্ধতলে থাকবে, এক্স অক্ষের উপরে না। এই যে এটা তাহলে 1, 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 6 নম্বর প্রশ্নতে চলে যাই আমরা। 6 নম্বর প্রশ্ন কি দেওয়া, এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2, এক্স এর মান কত? তো খেয়াল করে দেখেন, যেহেতু বলা আছে রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2, আমরা লিখতে পারি এখানে রুট ওভার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2। উভয় পক্ষকে বর্গ করতে পারি, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 5, মাইনাস 1 ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে, এক্স এর মান 5, তাহলে এক্স এর মান হচ্ছে 5, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 1, ফাংশনটির ডোমেন নিচের কোনটি? ডোমেন মানে কি? চলকের মান হিসেবে আমরা কাদেরকে বসাইতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি এটা রুট, তো রুট চিহ্নের ভিতরের যে অংশটা, এটার মান শূন্যর সমান বা শূন্যর চেয়ে বড় হইতে পারবে। রুট চিহ্ন, বর্গমূলের চিহ্ন, রুট চিহ্নের ভিতরের যে অংশটুকু, এটার মান শূন্যর সমান বা শূন্যর চেয়ে বড় হইতে পারবে, শূন্যর কম হইতে পারবে না। কারণ শূন্যর কম মানে কি, রুটের ভিতরে তখন ঋণাত্মক হয়ে যাবে। শূন্যর কম, তাহলে রুটের ভিতরে তখন ঋণাত্মক হয়ে যাবে, শূন্যর কম মানে তো ঋণাত্মক, তাহলে রুটের ভিতরে ঋণাত্মক হয়ে যাবে। কিন্তু কোনোভাবে এটা করা যাবে না, কারণ এটা বাস্তবিক মান না, এটা কাল্পনিক মান, এটা বাস্তব মান না। রুটের ভিতরে ঋণাত্মক হয়ে গেছে, না, এটা বাস্তব মান না। তো এখন কথা হচ্ছে, তাহলে রুটের ভিতরে আপনি 0 বা 0-র চেয়ে বড় কাউকে রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে রুটের ভিতরে x-1 আছে,
এই এক্স মাইনাস ওয়ানের মান শূন্যর সমান বা বড় হতে পারবে। এই এক্স মাইনাস ওয়ানের মান শূন্যর সমান বা বড় হতে পারবে। তাহলে এখন আমরা বলতে পারি এক্স এর মান ওয়ানের সমান বা বড় হতে পারবে। যে মাইনাস ওয়ানটা ওই সাইডে গেলে প্লাস ওয়ান, তাহলে এক্স এর মান ওয়ানের সমান বা বড় হতে পারবে। এই অঙ্কের মধ্যে এক্স এর মান হিসেবে ওয়ানের সমান বা ওয়ানের চাইতে বড় যে কোনো মান আমরা বসাইতে পারবো, অঙ্ক ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে ডোম, আমরা ডোমেনকে সংক্ষেপে ডোম বলি, ডোম এফ ইকুয়াল টু এক্স বিলংস টু আর, এক্স এর মান ওয়ানের সমান বা বড়, এক্স এর মান ওয়ানের সমান বা বড়, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই এমসিকিউগুলো একেবারে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা দিয়ে সমাধান করার চেষ্টা করলাম।